আজকে আমাদের বিন্যাস আর সমবায় পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এই দুটো বিষয়ের মধ্যে এই পারমুটেশনটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, এটা একটু বড় ভিডিও হবে এই চ্যাপ্টারের। প্রতিটা ভিডিওই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলেই এই চ্যাপ্টার সম্বন্ধে একটা ভালো ধারণা আসবে এবং যে কোনো অঙ্কই করতে পারবে, যে কোনো পরীক্ষায়, বিশেষত আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং কম্পিটিটিভ পরীক্ষায় করতে পারবে। তা আমাদের এই আজকে বিন্যাস সমবায়ের প্রাথমিক ধারণা মানে প্রথম পার্ট, ফার্স্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তার ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করার আগে সবার আগে আমাদের কতগুলো ম্যাথামেটিক্যাল টুলস নিয়ে আলোচনা করতে হবে। সবার আগে আমরা শিখব যে ফ্যাক্টোরিয়াল এন বলতে কি বোঝায়। ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় এবং তার চিহ্ন কিরকম। না, চিহ্ন হচ্ছে এন লিখে বিশেষক চিহ্ন দিতে পারো, নতুবা এই চিহ্নটা দিয়েও বোঝানো যায় না ফ্যাক্টোরিয়াল এন এর চিহ্ন। এরকম যে কোনো একটা আমরা লিখতে পারি। এবার এর সংজ্ঞা কিরকম, না এর সংজ্ঞা বলছে যে এন থেকে 1 পর্যন্ত অর্থাৎ সমস্ত নেচার এন থেকে তার চেয়ে ছোট ন্যাচারাল নাম্বারের গুণ। কিরকম, যদি বলা যায় যে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এর মানে হবে 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1, 1 থেকে 3 পর্যন্ত গুণ, গুণ করে যা হবে এটা হচ্ছে 6। এবার যদি বলে ফ্যাক্টোরিয়াল 7 কত হবে, তেমনি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে কেউ যদি বলে ফ্যাক্টোরিয়াল 100 কত হবে, তাহলে কত হবে 100 ইন্টু 99 ডট ডট পর্যন্ত আমরা সবগুলোই গুণ হবে, আমরা 1 পর্যন্ত গুণ করব, জাস্ট 1 পর্যন্ত, তারপরে নয় কিন্তু। এখন দেখো এই এন এর মানটা কি হতে পারে, বলছে এন কি হতে পারে না, এন হতে পারে 0, 1, 2, 3 এরকম যে কোনো ন্যাচারাল নাম্বার আর ইনক্লুডিং 0 হোল নাম্বার। তাহলে এন হচ্ছে বিলংস টু হোল নাম্বার, হোল নাম্বার। তার মানে কোনগুলো 0, 1, 2, 3। তাহলে কেউ যদি বলে যে 4 ফ্যাক্টোরিয়াল, এই চিহ্ন দিলাম, তার মানে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। এবারে দেখো হোল নাম্বার, কেউ যদি বলে ফ্যাক্টোরিয়াল তাহলে ভগ্নাংশ হতে পারে না। ফ্যাক্টোরিয়াল তোমরা জেনে রাখো যে ভগ্নাংশ হতে পারে না। যদি বলে যে ফ্যাক্টোরিয়াল 3 এর 2 কত হবে, না এটা অসংজ্ঞাত। কারণ আমরা বলেই দিচ্ছি যে এন হচ্ছে হোল নাম্বার, 3 এর 2 একটা হোল নাম্বার নয়, সেই জন্য 3 এর 2 এর ফ্যাক্টোরিয়াল হবে না। সুতরাং এটা খুব খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে ফ্যাক্টোরিয়াল 0 কত। প্রমাণের এটা কিন্তু প্রমাণ নেই। ফ্যাক্টোরিয়াল 0 এর সংজ্ঞা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 ইজ ইকুয়াল টু 1। সংজ্ঞা মনে রাখতে হবে, এর কোনো প্রমাণ নেই। তাহলে ফ্যাক্টোরিয়াল 1 কত হবে না 1 হবে, 1 পর্যন্ত গুণ তো। তেমনি ফ্যাক্টোরিয়াল 2 কত হবে না 2 গুণিত 1। আর ফ্যাক্টোরিয়াল কখনো কিন্তু কখনো ভগ্নাংশ হতে পারে না। এবারে আমরা এই ফ্যাক্টোরিয়ালের আরেকটু ফর্মুলা আমরা শিখি। যেমন মনে করো যদি বলি যে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি কত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। এখানে দেখো এই পর্যন্ত আমরা কি লিখতে পারি, 7 গুণিত এটাকে 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের যদি বলি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 3, 2, 1 পর্যন্ত। আবার এই পর্যন্তটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 এই পর্যন্তটাকে, তাহলে ইজ ইকুয়াল টু n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে বিশেষক চিহ্ন লিখলাম। বা এইটাকেও এইভাবেও লিখতে পারে যে n ইন্টু এরকম n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে পুরোটার ফ্যাক্টোরিয়াল বোঝাতে গেলে
আমাকে ব্র্যাকেট দিয়ে বিস্ময়সূচক চিহ্ন লিখতে হবে। এই গেল আমাদের ফ্যাক্টোরিয়াল এন এর সংজ্ঞা এবং প্রাথমিক ক্যালকুলেশনগুলো। তাহলে 1 নম্বর, ফ্যাক্টোরিয়াল এন মানে না যে পূর্ণ সংখ্যা ফ্যাক্টোরিয়াল করব সেখান থেকে 1 পর্যন্ত গুণ। ফ্যাক্টোরিয়াল 0 মানে কত? 1। আর ভগ্নাংশের কখনো ফ্যাক্টোরিয়াল হয় না। আর ফ্যাক্টোরিয়াল n ইজ ইকুয়াল টু n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আবার এরকম লিখতে পারে যে যদি বলি ফ্যাক্টোরিয়াল n কত হবে, এটাকে লিখতে পারি n ইন্টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তোমরা আগেই শিখেছো, এখানে বলেছি। আবার এটাকে বলতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। আবার এটাকে বলতে পারি যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। আমার যেমন প্রয়োজন আমি অঙ্কের প্রয়োজনে তেমন লিখব। এই গেল আমাদের ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে প্রাথমিক ধারণা। এবারে আমরা আসব যে বিন্যাস আর সমবায় এর সংজ্ঞা, মানে বিন্যাস বলতে কি বোঝায় আর আমাদের সমবায় বলতে কি বোঝায়, কখন বিন্যাস হবে কখন সমবায় হবে সেই সম্বন্ধে আমরা একটুকু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমরা 3টে সংখ্যা নিয়েছি। সংখ্যা 3টে হলো a একটা, b একটা, c একটা। এবারে বলেছি আমি দুটি নিয়ে নির্বাচন করব, জাস্ট নির্বাচন করতে হবে, সিলেকশন করতে হবে। তার মানে দেখো আমি যদি নিই এখানে দুটো নিই, তাহলে দুটো জায়গা a নিতে পারি, b নিতে পারি। a b নেওয়া হয়ে গেল। এবারে আবার কি, কেউ a নিতে পারে, কেউ c নিতে পারে, আবার কেউ নিতে পারে b নিতে পারে আর c নিতে পারে। বাকি আর কিছু হবে কি, হয় a b, নাহলে a c, নাহলে b c। c এ তো আছে, তার মানে a b যে নির্বাচন করেছি, a আর b নিয়েছি, তাহলে a b নিয়েও আর b নিয়েও তা নির্বাচন করেছি তো। অর্থাৎ এই নির্বাচন করা এখানে হচ্ছে ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ। নিরপেক্ষ মানে এ বিও যা বি এও তা। তাহলে এই যে নির্বাচন করেছি, অর্থাৎ যখন আমাকে ক্রমটার কথা ভাবা হবে না, কে আগে এলো কে পরে এলো, সেই ক্ষেত্রে আমাদের হবে কি না সমবায়, অর্থাৎ ক্রম নিরপেক্ষ। এবারে দেখো বলেছে কি দুটি নিয়ে সাজাও, দুটি নিয়ে সাজাও। তাহলে কি হলো, এ বি সি দুটি নিয়ে সাজাও। তাহলে আমি প্রথমে 3টে থেকে দুটো নিচ্ছি। প্রথমে হলো এ বি, আবার এ বি যদি একটা সাজানো হয় তাহলে বি এ তো আর একটা সাজানো হবে, দুটো আলাদা সাজানো হলো। আবার দেখো এ সি, সি এ, আবার দেখো আমরা বলতে পারি বি সি, সি বি। তাহলে এখানে এ বি একটা কেস, বি একটা কেস, ওটা দেখে তো হলো কি আমার ক্রম বিবেচ্য। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি বিন্যাস, বিন্যস্ত করা বা পারমুটেশন। আর এটা হলো কম্বিনেশন। এই প্রাথমিক ধারণাটা তোমাদের ক্লিয়ার করতে হবে আগে, যে আমাদের সমবায় কখন হবে আর বিন্যাস কখন হবে। মুখস্থ করার জন্য সমবায় হবে ক্রম নিরপেক্ষ, অর্থাৎ সেখানে নির্বাচন করা থাকবে। তোমাকে অঙ্ক পড়ে বুঝতে হবে যে এটা আমার ক্রম নিরপেক্ষ চেয়েছে না ক্রম বিবেচ্য চেয়েছে। আর পারমুটেশন ক্ষেত্রে আমাদের কি হবে না ক্রম বিবেচ্য, অর্থাৎ ক্রমটা হচ্ছে সেখানে এ বি একটা যদি হয়, বি এ যদি সেরকম হবে ক্রম বিবেচ্য। এইরকম এগুলো আমাদের অঙ্কেতে অ্যাপ্লাই করতে হবে। আশা করি আমি এই বিন্যাস আর সমবায়ের ব্যাপারটা বুঝতে পেরেছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে
কি না বিন্যাস আমরা আজকে করব, কিন্তু বিন্যাস করতে গেলে বিন্যাস কখন করব, সবাই কখন করব, সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। তা আমরা একটু আগে ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে আলোচনা করলাম, লাগবে আমাদের এগুলো লাগবে, ক্যালকুলেশনে লাগবে। আর এরপরে আমরা পরের ভিডিওতে সবাই নিয়ে আলোচনা করব। আমরা এখন আজকে বিন্যাস নিয়ে আলোচনা করছি। আমাদের যে আগের আলোচনা ছিল যে এ বি সি, এখান থেকে আমরা যে দুটো করে নিয়ে আমরা কতভাবে সমবায়টাকে করে নিই। তার মানে দেখো দুটো করে নিলে এ বি একটা, এসি একটা, আর হচ্ছে বিসি একটা, মোট তিনটে। কতগুলো হলো? তিনটে সমবায় সংখ্যা, এখানে সমবায়। আর বিন্যাস কত হবে না, বিন্যাস করতে গেলে এ বির ক্ষেত্রে কত হবে? এ বি একটা, আবার তার সঙ্গে বি একটা, এসি একটা, সি একটা, বিসি একটা, সিবি একটা, মোট হচ্ছে কটা? 6টা। তাহলে আমরা কি এরকম করে ক্যালকুলেশন মানে ভাবতে থাকবো? এর জন্য আমরা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমাদের সূত্র কিছু এস্টাবলিশ করতে হবে। দেখো আমরা এইভাবে যদি আমরা ভাবি যে একবারে আমরা এন দিয়ে না ভেবে মনে করো 5টা সংখ্যা নিলাম, যে মনে করো যে 1 2 3 4 না 5 আছে, এ বি সি ডি ই, 1 2 3 4 5টা সংখ্যা। বলছে এর 3টে করে নিয়ে তুমি কতভাবে তুমি বিন্যাস করতে পারবে, মানে বিন্যস্ত করতে পারবে। তাহলে এখানে মোট কটা না, n = হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা। তাহলে আমাদের যেহেতু বিন্যস্ত করতে হবে 3টে করে নিয়ে, তাহলে আমি 3টে ফাঁকা জায়গা রাখি, ঠিক কি না? এই 3টে ফাঁকা জায়গা 3টে করে নেবো তো। তাহলে এইখানে প্রথমে কে, এখানে কে কে বসতে পারে? তাহলে এখানে কেউ সিলেকশন করতে পারে এ, আবার কেউ বলতে পারে বি, কেউ লিখতে পারে সি, কেউ লিখতে পারে ডি, কেউ লিখতে পারে ই। তাহলে এখানে মোট 5 ভাবে হলো। প্রথম জায়গাটাই 5টা ভাবে সিলেকশন করে নিল। এবারে দেখো বলা হচ্ছে যে 5টার মধ্যে যে কোনো একটা তো কেউ নিয়ে নিয়েছে। সাপোজ মনে করো কেউ বলেছে না আমি এখানে ডি নিয়ে নিই, ডি বসানো হলো। ডি বসানোর পর আর বাকি রইল কটা? 4টে। তাহলে এই 4টের মধ্যে কেউ কি হবে? 4টের মধ্যে এখানে ডি বাদ দিয়ে কত হবে? এ একটা, বি একটা, সি একটা, ই একটা। তাহলে এইখানেও সে কিন্তু 4 ভাবে বসাতে পারে। তাহলে এখান থেকে যদি আমি সাপোজ মনে করো কেউ বলছি এ নিয়ে নিচ্ছি, তাহলে এ বসালে আর কটা থাকবে? 3টে। 3টে। তাহলে কে হয়ে গেল? তাহলে এখানে বি সি ই 3টে। তাহলে এবারে দেখো এগুলো মুছে দিলাম। মনে করো এইটা 5 ভাবে করেছে তো, তার সঙ্গে 5 ভাবের যে কোনো এক ভাবে যদি নিই তাহলে 4 ভাবে হতে পারে, আবার সেটা যদি এক ভাবে নিই 3 ভাবে হতে পারে। তাহলে মোট কত হবে না 5 × 4 × 3। এই হলো মোট আমার বিন্যাস সংখ্যা। অর্থাৎ 5টা থেকে আমার 3টে নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত হলো না 5 × 4 × 3। এটা আমরা ক্যালকুলেশন করে আমাদের যা হবে সেটা আসবে। এবারে এখানে দেখো এখানে গুণ হলো, বুঝতেই পারছো এইটার একটা যে কোনো আমরা নিই তার সঙ্গে আরেকটা হচ্ছে। এইখানে প্রিন্সিপাল অফ কাউন্টিং আমি পরে আলোচনা করছি যে কখন এটা গুণ করব আর কখন এটা যোগ করব, সেটা আমাকে আবার ডিটেইলস আলোচনা করতে হবে এই ভিডিওতে, নাহলে পরের ভিডিওতে। প্রিন্সিপাল অফ কাউন্টিং এ কখন আমরা গুণ করব, কখন এটা যোগ করব, এটা আমরা বুঝতেই পারছি। কেউ যদি এখানে এ নিল, এ নেওয়ার পরে বাকিগুলো কি হবে? বি সি ডি, তার মধ্যে একটা বি নিল, বাকিগুলো 3টে। আবার কেউ এ না দিয়ে তো আবার তো আবার বিও নিতে পারে, সেরকম 5 ভাবে হতে পারে। তাহলে এখানে 5 ভাবে, এটা 4 ভাবে, এটা 3 ভাবে, মোট 5 × 4 × 3। এইটাকে আমরা একটু ফর্মুলা দিয়ে একটু বোঝাবার চেষ্টা করি। দেখো এটাকে আমরা লিখতে পারি, দেখো দেখি ভগ্নাংশ করে 5 × 4 × 3। আমি যে একটু আগে ফ্যাক্টোরিয়াল শিখলাম, তাহলে ফ্যাক্টোরিয়াল শিখাতে গেলে তো 1 পর্যন্ত গুণ। তাহলে 1 পর্যন্ত গুণ হতে গেলে এখানে কত গুণ করতে হবে? 2 × 1, আর এখানেও 2 ×
এক। তাহলে এখানে সংখ্যাটা কত দাঁড়ালো? উপরটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5, এই যে আমরা আগে করেছি, আর নিচেটা কত ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু এখানে 2 এর তো কোনো আমার অস্তিত্ব থাকেনি, আমার ছিল 5টা থেকে 3টে করে নিচ্ছি, এই যে 3টে করে নিচ্ছি। তাহলে এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, তার মানে ফ্যাক্টোরিয়াল 2। এইটাকে আমি যদি জেনারেলাইজ করি, আমি 5টা নিয়ে एग्जांपल দিলাম। এবারে মনে করো আমার n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আমি r সংখ্যক বস্তু নিয়ে সাজাবো, কিভাবে হয় দেখো। তাহলে মনে করো x1 একটা, x2 একটা, x3 একটা, ডট 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 xn পর্যন্ত n সংখ্যক বস্তু আছে। আমি r সংখ্যক বস্তু নেব, r সংখ্যক। তার মানে এই যে আমি r লিখলাম, আর এখানে মোট কত n, মোট হচ্ছে n। এবারে নিশ্চয়ই r n এর চেয়ে ছোট হতে বাধ্য, কারণ কেউ যদি বলে এখানে 10টা বস্তু আছে, তার থেকে 12টা বস্তু না সাজাও, হবে কি হবে না? সুতরাং এখানে একটা কন্ডিশন হচ্ছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যদি সাজাই, আমাদের অঙ্কের ভাষায় n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যদি বিন্যাস করি, তাহলে তার সংখ্যাটা কত হবে, তার ম্যাথমেটিক্যাল রূপটা আমরা রূপটা ভাবার চেষ্টা করি। ওই একই রকম r সংখ্যক যদি হয়, তাহলে এখানে একটা উৎপাদক, এখানে একটা, এরকম করে ডট 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 8টা ফাঁকা জায়গা। এই যে এটা 1 নম্বর ফাঁকা জায়গা, এটা 2 নম্বর ফাঁকা জায়গা, এরকম করে 8 নম্বর, 8টা তো সংখ্যা বসাবো। এবারে দেখো প্রথমে আমরা কতগুলো এখানে সংখ্যা বসাতে পারি, এখানে কতগুলো সংখ্যা আছে এখানে, না nটা। তাহলে আমি এখানে ওই কেউ বসাতে x1 x2 ডট 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 xn পর্যন্ত মোট কত হবে, না n ভাবে আমরা বসাতে পারি, মোট n ভাবে। এই যে কেউ লিখতে পারে x1 x2 ডট ডট xn, যেগুলো হতে পারে। এইবারে দেখো এখানে একটা যদি বসিয়ে নিই, তাহলে দ্বিতীয় ফাঁকা স্থানে একটা বসে গেছে, আর তাহলে কটা থাকবে, nটার মধ্যে একটা তো বসে নিয়েছি, আর কটা থাকবে, তাহলে এখানে থাকবে কত, n মাইনাস 1টা। ঠিক আছে। এবার 3 নম্বর স্থানে কত থাকবে, যদি 3 নম্বর স্থান হয়, 3 নম্বর স্থানে কত থাকবে, ওই আরেকটা কমে যাবে, n মাইনাস 2টা। এরকম করে যেতে যেতে r নম্বর স্থানে কি হবে দেখো। দেখো 1 নম্বর স্থানে n থেকে 0 বিয়োগ হয়েছে, 2 নম্বর স্থানে n থেকে 1 বিয়োগ হয়েছে, 3 নম্বর স্থানে n থেকে 2 বিয়োগ হয়েছে। তাহলে 8 নম্বর স্থানে কত হবে, না n মাইনাস r মাইনাস 1 বিয়োগ হবে, কম বিয়োগ হচ্ছে একটা। আরেকবার n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আমরা r সংখ্যক বস্তু নিয়ে কি করছি, বিন্যাস করছি, সাজাচ্ছি। কি হলো তাহলে, না প্রথম যে ফাঁকা জায়গা, এরকম 8টা ফাঁকা জায়গা থাকবে, যেহেতু 8টা নিয়ে r সংখ্যক বস্তু নিয়ে আমি সাজাচ্ছি, তাহলে প্রথম যে স্থানটা, তাহলে প্রথম স্থানে n সংখ্যক বস্তু থেকে সাজাবো n ভাবে। এখানে একটা বসে গেল, সাপোজ যেখানে একটা বসে গেল, তাহলে বাকি রইল n মাইনাস 1টা। তাহলে n মাইনাস 1টা যদি আমরা এখানে বসাই, n মাইনাস 1 ভাবে, সেখানে একটা বাদ চলে যাবে, ডাটা কমে যাবে, এরকম করে কমতে কমতে লাস্টে হবে n মাইনাস r মাইনাস 1। তাহলে মোট বিন্যাস সংখ্যাটা কত হলো, না মোট বিন্যাস সংখ্যা কত হলো, যে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1। এখানে কতগুলো উৎপাদক আছে, এটা বলেছি 8টা ফাঁকা জায়গা, তাহলে 8 সংখ্যক উৎপাদক আছে। এইবারে এইটাকে আমরা একটু ম্যাথমেটিক্যাল রূপ দেবো, যে ওই ফ্যাক্টোরিয়াল আকারে যদি আমরা লিখতে চাই, তাহলে কি হবে দেখো। কি হবে, না দেখো এটা কি ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ডট 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 n মাইনাস r প্লাস 1। এটা ছিল, এখানে একটা কমেছে, তারপরটা একটা কমেছে, তারপরটা একটা কমেছে, তাহলে তারপর একটা যদি গুণ করে দিই n মাইনাস r
তারপরটা কত হবে n মাইনাস r মাইনাস 1 ডট 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 3 2 1 এই পর্যন্ত গুণ করব উপরটাই, তাহলে নিচেও আমাকে এটা গুণ করতে হবে কত না n মাইনাস 1 n মাইনাস r, তারপরটা কত না n মাইনাস r মাইনাস 1 এরকম করে ডট 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 3 2 1। এই যে আমরা n মাইনাস এইটা গুণ করলাম উপর নিচে, n মাইনাস r প্লাস 1 পর্যন্ত ছিল, সেখান থেকে আমি n মাইনাস r মাইনাস 1 থেকে 3 2 1 এই যে গুণফলটা উপর নিচে গুণ করলাম। কেন গুণ করলাম না ফ্যাক্টোরিয়াল আনার জন্য। তাহলে এটাকে উপরটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n আর এটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে আমাদের এখানে সূত্রটা কি দাঁড়ালো দেখো, কি দাঁড়ালো তাহলে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে, যেখানে r লেস দ্যান ইকুয়াল টু n, বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এইটাকে আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি না চিহ্ন দিতে পারি n p r, p মানে পারমুটেশন, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা এত কথা না বলে npr। তার সূত্রটা কি হলো না npr is equal to factorial n by factorial n minus r। এটা একটা সূত্র দাঁড়ালো, এই সূত্র দাঁড়ালো। আর এখানেও আমরা বলতে পারি যে এই সূত্রটা বলতে পারি is equal to কত দাঁড়ালো না n into n minus 1 dot 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 n minus r plus 1। এইটাকে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এবং মুখে মুখে করার জন্য আমরা এখানে কতগুলো উৎপাদক আছে 8টা উৎপাদক আছে, সেই 8টা উৎপাদক লিখবো। আমি এক্ষুনি অঙ্ক করে একটু আলোচনা করে দিচ্ছি। তার আগে এখানে দেখো আমি যখন করলাম এই বিন্যাসের অঙ্কটা যখন করলাম, প্রমাণটা যখন করলাম, এখানে বলা হয়েছিল যে x1 x2 x3 xn n সংখ্যক বস্তু আছে, তার থেকে r সংখ্যক বস্তু নিয়ে নিয়েছি, নিয়ে কতভাবে বিন্যাস করছি। কিন্তু এখানে একটা কথা আমার বলা হয়নি, বলা উচিত ছিল যে সংখ্যাগুলো রিপিট করা যাবে না। বোঝা গেল না কি বলছি, রিপিট করা যাবে না মানে কি বলতে চেয়েছি এটা বোঝা গেল না। দেখো এখানে আমি তো এখানে x1 x2 ডট ডট করে xn এই সংখ্যাগুলো নিয়েছি, নিয়ে যখন এখানে করছি তখন একটা বাদ দিয়ে দিচ্ছি, সাপোজ মনে করো x2 বাদ দিচ্ছি, তার মানে x1 তারপরে x3 ডট 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 xn পর্যন্ত একটা বাদ যাচ্ছি বলেই xn মাইনাস 1। কিন্তু কেউ যদি বলে যে এরকম না, আমি আবার ফেরত দিয়ে দেবো, মানে এখানে আমি একটাকে বসিয়ে নিলাম, সবগুলোকে বসিয়ে নিলাম, নিয়ে আবার ফেরত দিয়ে দিলাম, পুনরায় আমি নিয়ে চলে গেলাম, তাহলে আবার তখন কত হবে এখানে এখানে n ভাবে আমরা নির্বাচন করতে পারি। আবার যদি ফেরত দিয়ে দিই তাহলে কি হবে, এটাও তো n ভাবে নির্বাচন করব, কারণ আমার তো আবার পুরোটাই ফিরে চলে এসছে, n সংখ্যকিত বস্তু চলে এসছে। আবার এখানে একটা এখানে এই স্থানে নির্বাচন করলাম, তাহলে আবার এখানে কতগুলো হবে, তাহলে এখানে n ভাবে হবে, আবার 8টা উৎপাদক n ভাবে হবে। অর্থাৎ যদি পুনঃস্থাপিত করি, অর্থাৎ যদি আমি আবার ফেরত দিয়ে দিই, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নেব ঠিকই, কিন্তু প্রতিবার নেওয়ার পরে আবার ফেরত দিয়ে দেবো, দিয়ে আবার সেখান থেকে আবার নেব, একে বলা হয় যে পুনরায় ফেরত দেওয়া, পুনঃস্থাপিত করা। সেক্ষেত্রে দেখো সে উত্তরটা হবে কত না n গুণিত n ইন্টু n কতগুলো না 8টি পদ, তাহলে ওদের n টু দি পাওয়ার r হলো। তাহলে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা যখন আমরা পুনঃস্থাপিত করছি না, যদি আমরা পুনঃস্থাপিত করে দিই তখন কিন্তু সূত্রটা হয়ে যাবে কত না n টু দি পাওয়ার r। ওই একই গল্প, এই যে n এটাও n এটাও n এটাও n, সো n টু দি পাওয়ার r। এবারে আমরা এই যে বিন্যাসের যে ছোট্ট একটা আমরা এক্সাম্পল আমরা আলোচনা করলাম, কি করে npr n into n minus r হলো, সেটা আমরা একটা দুটো অঙ্ক করে দেখাবো, তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে।
দেখো দেখো আমি এখানে একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি যে 1 2 3 4 5 6 7 8 9 9টা অঙ্ক আছে। অঙ্কগুলি দিয়ে কতগুলি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে, যাতে আমি দুটো অঙ্ক দিয়েছি, অঙ্কগুলি কখনো একাধিকবার প্রয়োগ করা যাবে না। আমরা আগে 1 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি, তারপরে 2 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো অঙ্কগুলি কখনো একাধিকবার প্রয়োগ করা যাবে না। তাহলে আমি ওই যেমন করে থিওরেমটা করলাম সেরকম করে করি। মেথড 1 থিওরেমটা কি করেছিলাম না, কতগুলো অঙ্কের? 3 অঙ্কের। তাহলে 3টে ফাঁকা জায়গা, 3টে ফাঁকা জায়গার মধ্যে আমি প্রথম ফাঁকা জায়গাটায় কত ভাবে বসাতে পারি? 9টা অঙ্ক না 9 ভাবে। তাহলে আমি 9 ভাবে সিলেকশন করে নিলাম। এখানে আমার 1 2 3 4 5 6 7 আর 9 এর মধ্যে 9 ভাবে। এখন দেখো এই যে 9 ভাবে নির্বাচন আমি স্থির করলাম, তারপরে যে অঙ্কগুলি কখনো একাধিকবার প্রয়োগ করা যাবে না। তার মানে সাপোজ মনে করে এখানে আমি 7 বসিয়েছি, তাহলে আমি 7 যদি বসিয়ে দিই তাহলে বাকি অঙ্কগুলো ব্যবহার করতে হবে। 7 তাহলে এখানে ব্যবহার করা যাবে না। তাহলে 7 যদি ব্যবহার করা না যায় তাহলে আমার কটা অঙ্ক পড়ে গেল? 7টা বাদ দিয়ে দিলে 8টা, তাহলে আমরা 8 ভাবে নির্বাচন করতে পারি। একইভাবে দুটো অঙ্ক বসে গেছে 9টা থেকে, তাহলে আর রইল কটা? 7টা। প্রথমে 9টা অঙ্কের মধ্যে 9 ভাবে নির্বাচন করলাম, তারপরে 9টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক স্থির হয়ে যাবার পরে এই শতকের ঘরের অঙ্কে, দশকের ঘরের অঙ্কে কি হবে না, বাকি 8টার মধ্যে থেকে 8 ভাবে, আর এককের ঘরে বাকি 7টার মধ্যে 7 ভাবে। কেউ যদি বলে স্যার এদিক থেকে ভাববো, হ্যাঁ সেটাও হবে। প্রথমে এটা 9 ভাবে, তবে এটা 8 ভাবে, এটা 7 ভাবে। এখন কোন দিক থেকে ভাববো, এদিক থেকে না এদিক থেকে, সেটা অন্য অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে। যাই হোক, তাহলে মোট এখানে আমার বিন্যাস সংখ্যা কত হলো না 9 × 8 × 7, মানে গুণ করে তোমরা দেখে নেবে কত হবে। তাহলে উত্তরটা কি হলো? 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলি দিয়ে একাধিকবার প্রয়োগ করা যাবে না। এইরকম 3 অঙ্কের সংখ্যা হবে, গুণ করে দিতে হবে 9 × 8 × 7। তাহলে এই উত্তরটা হলো 9 × 8 × 7। আমরা এইভাবে মেথড 1 এ পেলাম। এবারে মেথড 2 এর কথা ভাবি। সূত্রটা বলেছি যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে r ≤ n বিন্যাস সংখ্যা। এই সূত্রটা করতে পারি, এই সূত্রটা করতে পারি। সবার আগে আমি এই সূত্রটা করে দেখাই। n এর মান কত? এখানে 9টা বস্তু আছে, তাই 9টা বস্তুকে কটা নিচ্ছি আমি? 3টে। তাহলে আমার মেথড 2 তে নির্ণয় বিন্যাস সংখ্যা হবে 9p3। 9p3 মানে কত না ফ্যাক্টোরিয়াল 9/(9 - 3) সূত্র। আমি এই সূত্রটা একটু আগে প্রমাণ করেছি। এর মান কত হবে না ফ্যাক্টোরিয়াল 9 কে লিখতে পারি, আচ্ছা আগে নিচেটা লিখি, ফ্যাক্টোরিয়াল 6, 9 থেকে 3 বিয়োগ দিলে 6 হয়, ফ্যাক্টোরিয়াল 6, আর এটা 9 ইনটু ফ্যাক্টোরিয়াল 8, আবার 8 ইনটু 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 6 কেটে গেল, সমান 9 × 8 × 7। তার মানে মেথড 2 এর ভাবে একই তো ব্যাপার, ক্যালকুলেশনটা একটু অন্যরকম ভাবা আছে। তাহলে 9 × 8 × 7 ক্যালকুলেটরে গুণ করে নিতে পারো। তাহলে মেথড 2 তে জাস্ট সূত্রে ফর্মুলা ফেলে NPR = this 9 × 8 × 7। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা একই বেরোলো। আমি এটা আগের মেথডটা বললাম ডাইরেক্ট যেভাবে আমি সূত্রটা প্রমাণ করেছি, আর মেথড 2 তে বললাম জাস্ট সূত্র পুট করে করেছি। অর্থাৎ উত্তরটা সব সময় একই আসবে, শুধু লেখাগুলো একটু আলাদা হবে। যে
কোনটায় লেখাটা বড় হবে, কোনটা লেখাটা ছোট হবে। এটা উত্তর হলো 9 ইন্টু 8 ইন্টু 7। এবারে মেথড 3 কিছুই নয়, দেখো n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা কত না n ইন্টু n মাইনাস 1 n মাইনাস r প্লাস 1। আমরা এটা মুখস্থ করে এইভাবে যত r থাকবে তটা উৎপাদক হবে। এখানে তাহলে r কটা 3টে, তাহলে 9 থেকে শুরু করে 3টে উৎপাদক, তাহলে 9, তারপরেরটা 8, তারপরটা 7, 9 ইন্টু 8 ইন্টু 7। এই সূত্র অ্যাপ্লাই করেছি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 n মাইনাস r প্লাস 1। n মাইনাস r প্লাস 1টা না ভেবে যতগুলো r থাকবে তত উৎপাদক, 9 ইন্টু 8 ইন্টু 7। এইভাবে আমাদের যে 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে সেটা আমরা করলাম। এবারে দেখো দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে, এবারে আমরা প্রথমের ক্যালকুলেটরটা মুছে দিচ্ছি। এবারে দেখো আমাদের দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে কি ব্যাপারটা বলছি। দেখো অঙ্কগুলিকে একাধিকবার প্রয়োগ করা যাবে, অ্যাকচুয়ালি এটাই 3 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথমে সূত্র পুট করি, n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r ওই একই রকম ভাবে n এর মান কত 9, r মানে কত 3। আবার অনেক সময় গন্ডগোল হয়ে যায় কোনটা n আর কোনটা r। এখানে আমরা n আর n যে ছোট হবে আর যে বড় হবে এরকম বলতে পারবো। কতবার রিপিট হবে না, কতবার রিপিট হবে সেটা মাথায় থাকবে। মনে করো একটু বোঝানোর জন্য, আচ্ছা এর উত্তরটা হয়ে যাক। তাহলে কত হবে 9 টু দি পাওয়ার 3 সমান 9 ইন্টু 9 ইন্টু 9। এটাই গেল আমাদের 3 অঙ্কের সংখ্যা। এখানে আমাদের যেমন 1 2 3ও থাকবে, আবার 1 1 1ও থাকবে, রিপিট হবে তো বলেছে। আবার 2 1 2ও থাকতে পারে, সবই সংখ্যাই থাকবে, 3 অঙ্কের সংখ্যা। তা তোমরা একটু বাড়িতে ভাববে যে 3 অঙ্কের সংখ্যা কি এটা হবে, গুণ করলে 9 9 81 আর তাকে 9 দিয়ে গুণ করলে হবে 9 আর 729 টাকে 3 অঙ্কের সংখ্যা। আমাদের তো 999 পর্যন্ত হয়। তাহলে আমাদের 3 অঙ্কের সংখ্যা কটা তোমরা একটু দেখবে। যাই হোক এটাই হবে আমাদের 3 অঙ্কের সংখ্যা। আবার আমরা যদি অন্য হয় ভাবি, আমাদের 8টা আছে, তাহলে আর মানে 3টে জায়গা, তাহলে প্রথমবার 9টা। আবার রিপিট করে দিচ্ছি বলেছে তো, অঙ্কগুলো একাধিকবার প্রয়োগ করা যাবে। তার মানে আমি রিপিট আমি আমার পুরো স্থাপিত করে দিচ্ছি। এই যে বলেছে অঙ্কগুলো একাধিকবার প্রয়োগ করা যাবে, তার মানে আমি আবার পুনঃস্থাপিত করে দিচ্ছি পুনরায়। 9টা থেকে আমি একটা স্থির করলাম, নিয়ে সেটাকে আবার ফেরত দিয়ে দিলাম। ফেরত দেওয়ার পরে তারপরে আবার সেখান থেকে নির্বাচন করতে পারি, আবার 9 ভাবে আবার ফেরত দিয়ে দিলাম, সেখান থেকে আমরা আবার নির্বাচন করতে পারি, আবার 9 ভাবে। তাহলে উত্তরটা কত হবে ওই 9 ইন্টু 9 ইন্টু 9 সমান 9 টু দি পাওয়ার 3। এইভাবে আমরা বিন্যাসের যে প্রাথমিক অঙ্কগুলো সেগুলো আমরা করতে পারবো। এটা বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা কয়েকটা আলোচনা করি। কি বলেছে দেখো, যদি বলে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়েই আমার বিন্যাস সংখ্যা কত হবে, অর্থাৎ সেক্ষেত্রে n p n। আমি ম্যাথমেটিক্স থেকেই যাই, তাহলে সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n। কিন্তু আর এর মান তো n, তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0। আমি একটু আগেই বলেছি যে ফ্যাক্টোরিয়াল 0 এর সংজ্ঞা 1 is equal to factorial n by 1 is equal to factorial n। একটা অঙ্ক এরকম যদি বলে যে 1 2 3, এই 3টে অঙ্ক দিয়ে কতগুলি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে, সেক্ষেত্রে কত হলো n এর মানও 3 আর r এর মানও 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 কত হবে তাহলে 6টা সংখ্যা তোমরা জানো। 1 2 3, 1 থাক 3 2, 2 দিয়ে 2 1 3, 2 3 1, 3 1 2,
3 2 1, তাহলে এই মোট 1 2 3 4 5 6টি সংখ্যা হলো। এটা ছোট एग्जांपल বলে বোঝা গেল। বড় হলে তাহলে n pn সমান হলো ফ্যাক্টোরিয়াল n, এটা একটা বিশেষ ক্ষেত্র হলো। এবারে দেখো বলেছে যে মোট n সংখ্যক বস্তু আছে। কিরকম n সংখ্যক, না a a a, তারপরে b b b ডট ডট c c c, মোট nটি। কি বোঝা গেল? এটাকে বোঝার জন্য p সংখ্যক এটি আছে, মানে এটা p না, p সংখ্যক a, q সংখ্যক b, আর r সংখ্যক c, মোট n। আরো কিছু আছে যে মোট n সংখ্যক, সেক্ষেত্রে বিন্যাসের সংখ্যা কত হবে। আমি এটা প্রমাণটা করব না, আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করে দেবো অঙ্কটা কি করে হবে। তাহলে এখানে যদি এগুলো আলাদা আলাদা হতো, যদি এগুলো সবগুলো আলাদা আলাদা হতো, তাহলে মোট nটা বস্তু আছে, nটা নিয়েই বিন্যাস করব, তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হতো, ফ্যাক্টোরিয়াল n। যেমন আগে করেছিলাম যে n p n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। যদি সমস্ত বস্তুগুলো আলাদা হয়, আমরা তো আগে করেছিলাম যে সব বস্তুগুলো আলাদা আলাদা, তাহলে এখানে এই a যদি আলাদা আলাদা ধরি যদি এই সবগুলো মিলিয়ে তো মোট nটি ধরলাম। a আছে pt, p সংখ্যক a, q সংখ্যক b, r সংখ্যক c, আরো কিছু দিয়ে মোট n। তাহলে মোট কত সংখ্যা কত n? তাহলে আমার এইগুলো যদি আলাদা হতো তাহলে কি হতো, মোট বিন্যাস সংখ্যা হতো ফ্যাক্টোরিয়াল n। কিন্তু এইগুলোকে তো এদিক ওদিক করলে একই হবে, তাহলে ওইগুলো কমে যাবে, ওই জন্য বিন্যাস সংখ্যা হবে এটা বাই ফ্যাক্টোরিয়াল p, ফ্যাক্টোরিয়াল q, ফ্যাক্টোরিয়াল r। এই হলো মোট বিন্যাস সংখ্যা। তাহলে গল্পটা কি দাঁড়ালো যে p সংখ্যক a, q সংখ্যক b, r সংখ্যক c, এরকম আলাদা থাকতে পারে। মোট n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে যদি সাজাই, n এর মানও n আর r এর মানও n, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র হবে মোট বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p, ফ্যাক্টোরিয়াল q, ফ্যাক্টোরিয়াল r। এটা একটা এক্সাম্পল দিয়ে না আলোচনা করলে তোমরা বুঝতে পারবে না, আমরা এক্সাম্পল দিয়ে আলোচনা করছি। দেখো কোশ্চেনটা কি আছে না, কমার্স এর অক্ষরগুলিকে কতভাবে সাজানো যায়। তা আমরা তো কটা আছে সাজানো যায় বলেছে, তার মানে সবগুলো দিয়ে লিখতে হবে। তাহলে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে কতভাবে সাজানো যায়। n এর মান কত, এখানে n ইকুয়াল টু কত, 1 2 3 4 5 6 7 8, 8টি। 8টি বস্তুকে সাজানো যায়। 8টি দিয়ে কত হবে না 8 p8 সমান ফ্যাক্টোরিয়াল 8, এইটি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে দেখো এইটা তখনই হতো যদি সমস্ত বর্ণগুলো আলাদা আলাদা হতো, কিন্তু এখানে আলাদা আলাদা নাই, তাহলে এই সূত্র হবে না। কি হবে তাহলে একটু ভালো করে ভেবে দেখি, সি কটা আছে। দেখো সি আছে কটা, গুণি, এই একটা দুটো, সি আছে দুটো, এরকম অঙ্ক করতে হবে। ও কটা আছে, ও আছে একটা। এম কটা আছে, একটা দুটো, এম আছে দুটো। ই কটা আছে, ই আছে দুটো, একটা দুটো। আর কটা আছে, একটা। তাহলে মোট কত হলো না 1 2 3 2 5 1 6 7 8, মোট 8টা। এখানে গুণে দেখো 1 2 3 4 5 6 7 8টা, তাহলে মোট 8টা। কিন্তু আছে কি না সি রিপিট আছে দুবার, ও আছে একবার, এম আছে দুবার, ই আছে দুবার, আর আছে একবার। তা আমাদের সূত্র ছিল যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল p, ফ্যাক্টোরিয়াল q, ফ্যাক্টোরিয়াল r, আরো থাকলে আরো হবে। তাহলে এখানে অতএব বিন্যাস সংখ্যা কত হবে আমাদের
না বিন্যাস সংখ্যা কত হবে দেখো যে মোট কত 8 তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই কত ফ্যাক্টোরিয়াল p এখানে 2 আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2 এই যে বলেছিলাম সেখানে p সংখ্যক a এখানে 2 সংখ্যক c ফ্যাক্টোরিয়াল 2 একটা লেখার দরকার নাই লিখলেও ফ্যাক্টোরিয়াল 1 সমান তো 1ই হবে এবারে m কটা দুটো তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2 e কত আছে ফ্যাক্টোরিয়াল 2 তাহলে এইটা হবে উত্তর আমাদের আগের উত্তর ছিল ফ্যাক্টোরিয়াল 8 এটা হবে না কেন না এই সংখ্যা কিছু কিছু রিপিট আছে কতগুলো বড় রিপিট আছে বলে ভাগ হয়ে যাবে এবারে ক্যালকুলেশন করে নেবে এটা তাহলে 8 * 7 * 6 * 4 * 3 * ফ্যাক্টোরিয়াল 2 একটা ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল আর 2 * 2 এটা কেটে গেল 2 দিয়ে 4 কেটে গেল গুণ করে দিবে 8 * 7 * 6 এই গুণটা করবে তাহলে বোঝা গেল তাহলে যদি আমাদের বস্তুগুলো কিছু রিপিট হয়ে যায় যদি তখন আমাদের এই যে এই বিন্যাস সংখ্যাটা এই ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p বাই ফ্যাক্টোরিয়াল p ইনটু ফ্যাক্টোরিয়াল q ইনটু ফ্যাক্টোরিয়াল r যদি আরো থাকে তাহলে আরো লিখতে হবে এইভাবে আমাদের যদি কোনো অঙ্ক কিছু রিপিট হয়ে যায় যেগুলো আমরা বিন্যাস করবো সেক্ষেত্রে এই সূত্রটা হবে বলছে যদি m সংখ্যক বিশেষ বস্তু কখনোই না থাকে তবে n সংখ্যক বিশেষ বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হবে n - m pr যেখানে n - m > r কি বললো মনে করো যে এই x1 x2 ... xn n সংখ্যক বস্তু আছে তার থেকে r সংখ্যক নিয়ে আমরা বিন্যাস করব এখানে মনে করো কতগুলো সংখ্যাকে আমি লাল করে দিয়ে লিখছি সাপোজ বলছে যে মনে করো x8 আর x9 আমি সাপোজ বললাম এই দুটি সংখ্যা কখনোই থাকবে না দিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা হবে আর এখানে আমি আবার লিখে দিই দেখো n - m > r কেন আমার যদি n - m r এর চেয়ে বড় না হয় তাহলে তো উপরটা তো আমরা যতগুলো থাকবে তার তো কম নিয়ে বিন্যাস কখনোই হবে না তাই ওটা আমি একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি আমরা এটা বোঝাই দেখো তাহলে লাল কালি যদি না থাকে তাহলে লাল কালিগুলোকে বাদ দিয়ে দাও কটা দুটো মোট ছিল কটা nটা তাহলে এগুলোকে বাদ দিয়ে দিলু তাহলে কতগুলো বড় সংখ্যা হলো না n - 2টা তার থেকে কতগুলো নেব না r সংখ্যক না n - 2 pr মানে যারা থাকবে না তাদেরকে আমি বার করে দিলাম তাহলে n - 2 pr হয়ে গেল যারা যাদিকে আমি নেব না তাহলে আমার তো রাখারই দরকার নেই এগুলো বাদ তাহলে মোট সংখ্যা কত n - 2 থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস সংখ্যা আর যদি n - 2টা r এর চেয়ে বড় না হয় তাহলে তার থেকে আমি r সংখ্যক নেব কি করে সেই জন্য এখানে বলা আছে n - m > r একটা অঙ্ক নিলে আমাদের বোঝার সুবিধা হবে যে এইটা যে n সংখ্যক বিশেষ বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করব যে n সংখ্যক বস্তু কখনোই থাকবে না একটা অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো একটা অঙ্ক নিলাম যে মন্ডে শব্দটির অক্ষরগুলি দিয়ে কতকগুলি শব্দ গঠন করা যায় যাতে স্বরবর্ণগুলি না থাকে তাহলে আমরা লিখি মন্ডে শব্দটি আর একবার m তারপরে লিখছি কত ও তারপরে n d a আর মন্ডে লিখেছি স্বরবর্ণ কটা না এ ই আই ও ইউ তাহলে ও আর এ তাহলে ওগুলো না থাকে তাহলে ওগুলো না থাকে মানে এগুলো বাদ এটা বাদ এটা বাদ তাহলে কটা রইল না একটা দুটো তিনটে চারটে তো চারটে থেকে আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিই অঙ্কটা মন্ডের অক্ষরগুলি দিয়ে কতগুলি শব্দ দুটি অক্ষর দিয়ে এখানে লিখি দুটি অক্ষর দিয়ে
দুটি অক্ষর দিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে। তাহলে দেখো আমাদের মোট করা ছিল 1 2 3 4 5 6টা, তাহলে 6 - 2 ওগুলো বাদ দিয়ে দিয়েছি। পি কটা না, দুটো, 2, তার মানে 4c2। বা আমরা যদি মুছে দিয়ে দিই তাহলে 4টে থেকে 2, 4c2। ওই জন্যই বলা হলো যে n সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না, তবে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু দিয়ে বিন্যাস সংখ্যা হবে n - m p r। m এর মান এখানে কত, 2। এখন দেখো আমি যদি বলতাম যে উপরটা কমে যেত, যদি এখানে এর চেয়ে এটা বেশি হতো, তাহলে আমি যদি এখানে দুটি অক্ষর না বলে যে 5টি অক্ষর দিয়ে বলতাম তাহলে কত হতো না, এখানে কত হতো, এটা 5, তাহলে 4p5 এরকম হতে পারে না। ওই জন্যই আমি এখানে বলেছিলাম যে n - m r হতে হবে। 4টে থেকে তো আমার 5টা নিয়ে তো আমার বিন্যাস হবে না, সেই জন্য বলা হয়েছিল যে n - m r। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের একটা কেস যেখানে আমি m সংখ্যক বস্তু কখনোই থাকবে না। এর পরের কেসে যাচ্ছি। এবারে ধরলাম যদি n সংখ্যক বিশেষ বস্তু সর্বদা থাকে, তবে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হবে। কত হবে দেখো, আমি যদি এখানে লিখি যে মনে করো যে x1 x2 x3 ডট ডট x3 x4 ডট 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 xn, আমি মনে করো 4টে নিয়ে আমি করতে যাচ্ছি, এই পরে যে সূত্র আসছে তার মধ্যে বলছি যে x3 x4 সর্বদা থাকবে। তাহলে n সংখ্যক বস্তু আছে, আমার n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে 4টে নিয়ে বিন্যাস করবো। আমার এমনি কত হতো না, np4 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বলে দেওয়া আছে কি না x3 x4 সর্বদাই থাকবে। তার মানে x3 x4 কে আগে থেকে আমি নিয়ে নিই, বাকিটা সাজাই। তাহলে আগে থেকে যদি আমি নিয়ে নিই তাহলে এখানে n কত হবে, n এর মান 2 করে কমে যাবে, কিন্তু আমার তো আর 4টা নেওয়ার জায়গা নাই, 2 তো নিয়ে নিয়েছি, তাহলে এখানেও 2 কমে যাবে। এইটা উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু তুমি যে x3 x4 কে নিয়েছো তাদেরকে কোথায় বসিয়েছো? আমার তো এটা বিন্যাস ক্রম বিবেচ্য, সুতরাং এইদের কথাও আমাকে সেটা ভাবতে হবে। কিভাবে ভাববো না, ওই যে আমাকে মোট কটা নিয়ে 4টে, সেই 4টের জায়গায় এখানে কোথায় বসাবো না ইনটু 4p2। যদি আমি বিন্যাস না করে সমবায় করতাম তাহলে সহজ হয়ে যেত, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এবারে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছি যে m সংখ্যক বস্তু থেকে সর্বদা, যদি n সংখ্যক বস্তু, m সংখ্যক বিশেষ বস্তু সর্বদা থাকে, তবে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হবে। কত হবে? একইভাবে দেখো n - m p r - m আগে থেকে বসিয়ে নিয়েছি ইনটু r p m। এই rpm টা সবাই ভুলে যায়, এই rpm টা ভুলে গেলে চলবে না। এখানে আমি মনে করো 10টা বস্তু আছে, তার থেকে 2টো বস্তু সর্বদা থাকবে, 2টোকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে বাদ দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এই rpm কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইসব কথাগুলো বলার জন্যই আমার ভিডিওগুলো করা, এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা যখন অঙ্ক করবে নিজে তখনই বুঝতে পারবে যে এটা লাগবে, যে n সংখ্যক বিশেষ বস্তু সর্বদা থাকছে। তাহলে আমি এখান থেকেও বাদ দিয়ে দিয়েছি, এখান থেকেও বাদ দিয়ে দিচ্ছি,
দিয়ে আমি বিন্যাস করে দিচ্ছি, কিন্তু যেগুলো নিলাম সেইগুলোকে আর স্থানে আর থেকে এম ভাবে কিভাবে বসাতে পারি সেইটা আমাদের পারমিশন করতে হবে। এর পরের টপিক হচ্ছে, দেখো আমি এইটা আবার একটু পাল্টিয়ে দিয়েছি। যদি এন সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে বিশেষ স্থানে লালকাতে রেখেছি থাকে, তবে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হবে n মাইনাস এম পি আর মাইনাস এম, তখন এটা হবে না। অর্থাৎ তখন এই জিনিসটা বাদ, যেটা আমি আগে থেকে বললাম, এই ভাষাটা এরকম থাকতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে, ফিল করতে হবে যে আমি আগে থেকে নির্দিষ্ট স্থানে বসিয়ে রেখে দিয়েছি কিনা। তাহলে আগে থেকে বিশেষ স্থানে থাকে, তবে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হবে n মাইনাস এম পি আর মাইনাস ওয়ান। যেহেতু আগে থেকে বিশেষ স্থানে বসিয়ে রেখেছি, সেগুলোকে আর রণচরণের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তাদের আর আমার বিন্যাসের দরকার নাই, এই জিনিসটার দরকার নাই, শুধু এইটুকু হলেই হবে, এই পার্টটা হলেই হবে। সুতরাং এই টপিকসটার আগের যে টপিকসটা, এই টপিকসটা মধ্যে পার্থক্য হচ্ছে কি, যদি আমাকে বুঝতে হবে আগে থেকে বিশেষ জায়গায় থাকে কি না, তবেই আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এরপরের টপিক, এবারে দেখো বলছে, যদি n সংখ্যক বিভিন্ন বস্তুকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে কত না ফ্যাক্টোরিয়াল m ইনটু n মাইনাস এম পি আর মাইনাস এম, যখন m সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে যে কোনো এক জায়গায় থাকবে। তাহলে একই রকম ব্যাপার, ওই আগে যা বললুম, সেই m সংখ্যক n থেকে m বাদ চলে যাচ্ছে, আর আমার m সংখ্যক কম নিতে হবে, তাহলে ওই জন্য n মাইনাস এম পি আর মাইনাস এম, আর এই m সংখ্যক বস্তুকে যে আমরা ফ্যাক্টোরিয়াল m ভাবে সাজানো যায়, এখানে বলেছে না যে m সংখ্যক বিশেষ বস্তুকে আগে থেকে নির্দিষ্ট স্থানে যে কোনো ক্রমে সাজানো যাবে। মানে আগে থেকে মানে যে এই বাকিগুলো যা হোক না কেন, এই m সংখ্যক বস্তুকে এই 1 2 করে m গুলোকে এক কাজে রেখে দেওয়া হয়েছে, এইগুলোকে ফ্যাক্টোরিয়াল m ভাবে সাজানো যাবে। সেই জন্যই ফ্যাক্টোরিয়াল m ইনটু n মাইনাস এম পি আর মাইনাস এম। এবারে আমরা আসছি যে একটা টপিকস হচ্ছে কি না বৃত্তাকার বিন্যাস। বৃত্তাকার বিন্যাসে কি হবে তোমরা দেখো। বৃত্তাকার বিন্যাস, আগে আমরা একটা ছোট উদাহরণ নিয়ে বৃত্তাকার বিন্যাসটা বুঝাই। মনে করো তোমার 6 জন লোক আছে, যে 6 জন ব্যক্তি আছে, 6টা চেয়ারে গোল টেবিলে বসবে। তাহলে আমি এখানে গোল টেবিল করি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যে 6 জনকে যদি বিভিন্ন ভাবে সাজাই, তাহলে আমার ওই ফ্যাক্টোরিয়াল 6 উত্তর হওয়ার কথা। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে আমার আর এমনি আমাদের লিনিয়ার বিন্যাসের মধ্যে কিরকম পার্থক্য হয়ে যাচ্ছে দেখো। মনে করো আগে এটা ভাবো যে 6 জন, তো 1 2 3 4 5 6, আমরা রৈখিক বিন্যাসে যাচ্ছি আগে। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চেয়ার আছে, 6টা চেয়ারে 6 জনকে বসাবো। অবশ্যই আলাদা আলাদা, অবশ্যই সব ডিফারেন্ট। কিন্তু তাহলে দেখো প্রথম জন 6টা চেয়ারের মধ্যে সে ফার্স্ট পার্সন 6 ভাবে বসতে পারে, তাহলে 6 হলো। সেই 6টা চেয়ারে বসে যাওয়ার পরে আর হইলো কটা, 5টা চেয়ার, 5 এই 4 3 2 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 হচ্ছিল তখন। তার মানে প্রথম জন এই চেয়ারেও বসতে পারে, 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 এই চেয়ারেও বসতে পারে। তাহলে আমরা 6 ভাগ ধরি, বা অন্যভাবে বলতে পারি যে প্রথম চেয়ারটাই 6 জন লোক সবাই বসতে পারে, একজন লোক বসে ফেলার পরে রইল 5 জন লোক, তাহলে 5 জন লোক 5 ভাবে বসতে পারে, এন্ড সো অন। আবার ঘুরিয়ে বললে যে প্রথম চেয়ারটাই কে 6 জন লোক 6 ভাবে বসতে পারে, যেমন করেই ভাবো না কেন। কিন্তু দেখো বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো,
প্রথম জন কোথায় যেতে হবে? এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মনে করো সে এই জায়গাটায় বসলো। আবার একটা যদি অন্য একটা ছবি আঁকি, একই ছবি, এই 1 2 3 4 5 6, সে যদি এই জায়গাটায় বসে, তাহলে এই জায়গাটায় আর এই জায়গাটায় যে বসছে, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো, এরও সামনের দিকে বাঁ দিকে একটা ফাঁকা, ডান দিকে ফাঁকা, সব দিকেই ফাঁকা। এরও বাঁ দিকে ফাঁকা, ডান দিকে ফাঁকা, সব দিকেই ফাঁকা। সুতরাং আবার সে যদি এইখানে না বসে, সে যদি এইখানে বসে, একই তো ব্যাপার। তার মানে এখানে প্রথম ব্যক্তি কিন্তু একভাবেই বসবে, সে যেখানেই বসুক না কেন। এইটাই পার্থক্য শুধু। প্রথম ব্যক্তি যেখানেই বসুক না কেন বৃত্তাকার বিন্যাসে, সে একভাবে বসবে। কিন্তু এইখানে যেহেতু এটা রৈখিক বিন্যাস, তাহলে প্রথম মানে ছভাবে বসতে পারে। কারণ এইখানে বসলে আলাদা হয়ে যাবে, এখানে বসলে আলাদা হয়ে যাবে। কারণ এখানে বসলে বাঁ দিকে একটা, ডান দিকে এতগুলো, আবার এখানে বসলে বাঁ দিকে দুটো, ডান দিকে এতগুলো। এখানে তা নয়। দেখো, প্রথম জন যেখানেই বসুক না কেন, তার বাঁ দিকেও যতগুলো, ডান দিকেও ততগুলো। সুতরাং প্রথম জন আমার একভাবে বসবে। তুমি সাপোজ এটা হচ্ছে একভাবে। এবার দ্বিতীয় জন কিন্তু দেখো আর একভাবে বসতে পারবে না। সে হয় এটা বসতে পারে, এই একজন বসে যাওয়ার পরে দ্বিতীয় জনের ক্ষেত্রে চেয়ার বসে আলাদা আলাদা হয়ে গেছে। সে যদি এখানে বসে, তখন দেখবে এই বাঁ দিকে একটা বসে আছে, ডান দিকে অন্যগুলো। যদি এখানে বসে, তাহলে আবার এখানে দুটো, ওদিকে দুটো, এদিকে একজন বসে আছে। সুতরাং দ্বিতীয় জনের ক্ষেত্রে কিন্তু আর একভাবে বসার সুযোগ নাই। বৃত্তাকার বিন্যাসে প্রথম ব্যক্তি যেখানেই বসুক না কেন, সব বসাটাই তার একটি মাত্র কেস। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পাঁচটি চেয়ার আছে, 1 2 3 4 5, 5 ভাবে। তৃতীয় জন 4 ভাবে, তারপরের জন 3 ভাবে, তারপরের জন 2 ভাবে, তারপরে একভাবে বলতে ফ্যাক্টরিয়াল 5। এবারে দেখো, তাহলে যদি n সংখ্যক থাকে, যদি একটা বৃত্তাকার চেয়ারে, গোল টেবিলে nটি চেয়ার আছে, আর আমার n সংখ্যক লোক বসবে, তাহলে প্রথম জন কতভাবে বসতে পারে? একভাবে। দ্বিতীয় জন n-1 ভাবে, তৃতীয় জন n-2 ভাবে, এইরকম করে 4 3 2 1, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n-1 ভাবে। আশা করি বোঝাতে পেরেছি। সুতরাং এই বৃত্তাকার বিন্যাসে যদি n সংখ্যক বস্তুকে বা n সংখ্যক বিভিন্ন লোককে, বিভিন্ন বস্তুকে যদি বৃত্তাকারে সাজানো যায়, বা এখানে যদি বলি যে nটি চেয়ার গোল টেবিলের চেয়ারে বসানো যায়, তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে কত না ফ্যাক্টোরিয়াল n-1। এটা মুখস্থ করতে পারো। আর আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি নিশ্চয়ই কেন n-1 হচ্ছে, কেন ফ্যাক্টোরিয়াল n নয়। কারণ প্রথম জন যেখানেই বসুক না কেন, তার কেস হচ্ছে একটি, তার n সংখ্যক কেস নয়। সেই জন্য এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-1। এরপরে যদি এটা মালার ক্ষেত্রে হয়, যদি এরকম মালা গাঁথার কেস হয়, যদি মালা গাঁথার কেস হয়, সেক্ষেত্রে লক্ষ্য করো আমার এখানে কিন্তু ওই ঘড়ি ক্লকওয়াইজে সাজানো, অ্যান্টি ক্লকওয়াইজ সাজানোকে আলাদা ধরা হয়েছে। কিন্তু মালা দেখো, মালা দেখো, এদিক থেকে মালা দেখলেও যা হবে, এদিক থেকে মালা দেখলেও তাই হবে। সুতরাং মালার ক্ষেত্রে কিন্তু ওই দুটো ভিন্নকে 2 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা হবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। আর মালা না হলে বিভিন্ন যদি বস্তু হয়, যদি গোল টেবিলে সাজানো হয়, সেক্ষেত্রে হবে ফ্যাক্টোরিয়াল n-1। কেন ফ্যাক্টোরিয়াল n-1? না, প্রথম বস্তু n ভাবে বসতে পারবে না। সে প্রথম জন ব্যক্তি বা বস্তু, সে যেখানেই বসুক না কেন, তার কেস হচ্ছে একটি, কারণ তার কাছে সবগুলো আইডেন্টিক্যাল। প্রথম জন ফিক্সড হয়ে যাওয়ার পরে তার পরের গুলো কিন্তু আর এক কেস হবে না। তখন কিন্তু ওই n-1টা ফাঁকা থাকবে, n-1 সবগুলো আলাদা আলাদা হয়ে গেল। অর্থাৎ লিনিয়ারের ক্ষেত্রে আমাকে একটা
প্রথম জনই প্রতিটা জায়গায় আলাদা আলাদা পজিশন, কিন্তু বৃত্তাকার বিন্যাসে সবগুলো একই পজিশন। যেখানে বসুক না কেন প্রথম জন বসার পর তবেই সবগুলো আলাদা হলো। সেই জন্য এখানে ফ্যাক্টোরিয়াল n-1 হলো, আর মালার ক্ষেত্রে হলো ফ্যাক্টোরিয়াল n-1/2। এরপরে আমাদের এই বিন্যাসে আরো অনেক বিষয়বস্তু আছে, কি করে আমরা শর্টকাটে করব, প্রিন্সিপাল অফ কাউন্টিং বলা হয়নি, সেগুলো আমরা পরের ভিডিওতে করব। এমনিতেই ভিডিও খুব বড় হয়ে গেছে, ঠিক আছে, এরপরে ভিডিও করা হবে। ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো করো বইয়ে।